পুরনো গ্রিলের সঙ্গে মাথা ঠেকিয়ে সামনের দিকে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে চিত্রলেখা। মস্তিষ্কের ভেতর তার হাজারখানেক চিন্তা। এখান থেকে চলে যাওয়া মানে সংসার খরচ অনেক বাড়বে। ৫ জন মানুষ মানে ৫টা পেট, এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব, অথচ উপার্জনের মানুষ মাত্র একজন। লিখন সবেমাত্র IELTS এর জন্য ভর্তি হয়েছে। ক্লাস শেষ করে টিউশনি করে আরেকটা বাড়তি টিউশনি করার সময় ওর নেই। এমতাবস্থায় ওর উপর সংসারের দায়িত্ব কোনোভাবেই দিতে পারবে না চিত্রলেখা। কোনো না কোনো একটা উপায় তো বের করতেই হবে। সবাই চিন্তা ভাবনা করেছিল লিখনের পরীক্ষাটা হয়ে গেলে ওর বিদেশ যাবার জন্য টাকা পয়সার ব্যবস্থা করবে। এর মধ্যে এখন সংসারের দায়িত্ব বেড়ে গেল। ঠিকমতো সবার জন্য করতে পারবে কিনা এসব ভেবেই ভিতরে ভিতরে অস্থির লাগছে। কি ভাবছো আপা? আচমকা কারো কণ্ঠ পেয়ে খানিকটা ঘাবড়ে উঠে চিত্রলেখা। পেছনে ফিরে ৩ ভাই বোনকে দেখে বলে, তোরা এ সময় এখানে কেন? তুমি এখানে কি করো? সকালে না অফিস আছে, না ঘুমিয়ে অফিস করলে শরীর খারাপ করবে না? লিখনের কথা জবাবে চিত্রলেখা বলে, সবে মাত্র 12:30 বাজে, একটু পরেই ঘুমাবো। তোরা রাত না জেগে গিয়ে ঘুমাতো, তোদেরও তো ক্লাস আছে। আচমকাই ওরা ৩ জন এগিয়ে এসে চিত্রলেখাকে জড়িয়ে ধরে। বড় বোন কখনোই মুখ ফুটে বলে না, তবে ওরা ঠিকই বুঝে তার মনের অবস্থা। এই মুহূর্তে যে মন মস্তিষ্কের দিক থেকে চিত্রলেখা খুব একটা ভালো নেই তা ওরা ভালোভাবে আন্দাজ করতে পারছে। লম্বা সময় নিয়ে ভাই বোনেরা মিলে আলিঙ্গন করার পর চিত্রলেখাকে ছেড়ে দিলে সে নিজের ভরে আসা চোখের কোণ জুড়ে থাকা নোনা জলের অস্তিত্বদের আঙ্গুলের টানে মুছে ফেলে। তারপর বলে, অনেক হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়। চলে যাওয়ার বদলে দাঁড়িয়ে রয় ওরা। লিখন বলে, তুমি কোনো চিন্তা কইরো না আপা, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। মাত্রই তো 4 জন মানুষ আমরা, তুমি আর আমি মিলে ঠিক সামলাই নিব। লিখনের কথা শেষ হতে না হতেই চয়ন বলে, বারে তোমরা দুজন মিলে কেন সামলাবো? আমরা দুইজন তোমাদের উপর বোঝা হব ভাবছো? চারু না হয় সবার ছোট, ও ঘরে থাকলো, ওর পড়ালেখা নষ্ট হবে, কিন্তু আমিও তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব নিব। আমরা 3 জন ইনকাম করলে টাকার পাহাড় হয়ে যাবে আমাদের, দেখো। চয়নের মুখ থেকে কথা কেড়ে নিয়ে চারু বলে, ও আচ্ছা, আমি ছোট, আমার পড়ালেখা নষ্ট হবে এমনভাবে বলতেছিস, লাগে জানি নিজে অনেক লায়ক হয়ে গেছিস, তোর মাস্টার শেষ হয়ে গেছে। বলেই মুখ ভেঙচি কাটে। জবাবে চয়ন বলে, এত বড় না হইলেও আপার ভাইকে হেল্প করতে পারবো, অতখানি বড় ঠিকই হয়েছি। তুমি পারলে আমিও পারবো। তোকে কিচ্ছু করতে হবে না। তুই করলে আমিও করব। বললাম তো তোকে কিচ্ছু করতে হবে না। আমিও বললাম তো। চয়ন আর চারু রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। ওদের ঝগড়া দেখে চিত্রলেখার হাসি পেয়ে যায়, কিছু বলে না সে। লিখন বাধা দিয়ে বলে, হচ্ছে কি এসব? তোরা থামবি? এমনিতেই আবার টেনশনে আছে, তার মধ্যে তোরা দুজন শুরুটা করলি কি? বেককল কথাকার। তৎক্ষণাৎই দুজনার মুখ চুপসে গেল। লিখনের ঝাড়ি থেকে দুজনকে বাঁচাতে চিত্রলেখা বলে, থাক, বকিস না আর। বকা তো শুরুই করতে পারলাম না পা, তুমি আগেই আটকাই দিচ্ছ। থাক, হয়েছে তো। আচ্ছা যাও, তোমার জন্য আজকে 2টারে মাফ করে দিলাম। এবারে চয়ন চারু দুজনে একদল হয়ে লিখনকে ভেঙচি কাটে। চিত্রলেখা ওদেরকে আর কথা বলার সুযোগ না দিয়ে বলে, অনেক হয়েছে, এখন ঘরে গিয়ে শুয়ে পড়তো, রাত বাড়তেছে। আর তুমি? লিখনের প্রশ্নের জবাবে চিত্রলেখা কিছু বলার আগে চারু বলে, তোমরা যাও, আমি আপাকে নিয়ে যাইতেছি। আর কেউ কোনো কথা বাড়ায় না। লিখন ও চয়ন চলে গেলে রয়ে যায় চিত্রলেখা ও চারু। ছোট বোনকে চিত্রলেখা বলে, তুইও যা, শুয়ে পড়, আমি একটু পরেই আসতেছি। এগিয়ে এসে চিত্রলেখার পাশে দাঁড়িয়ে চারু বলে, আমি তোমার সাথে একটু থাকি আপা, একদম বিরক্ত করব না, প্রমিস। চিত্রলেখা কিছু বলে না। সে ভালো করে জানে চারু তাকে কিছু বলতে চায় বলেই রয়ে গেল, নাহলে ঘুম কাতুরে মেয়েটা এই সময় অবধি জেগে থাকতো না। তাই আর ভনিতা না করে চিত্রলেখা নিজেই জিজ্ঞাসা করে, কি বলতে চাস বলে ফেল। তুমি কিভাবে বুঝলা আপা? আমি কিভাবে বুঝলাম সেটা আর কয়টা বছর পর তুই নিজেই বুঝতে পারবি, আমায় বলে দিতে হবে না। আমি কি কোনোদিন তোমার মতো করে তোমাদের বুঝতে পারবো আপা? পারবি, অবশ্যই পারবি। আমার মতো করে না পারলেও নিজের মতো করে ঠিকই পারবি। কিন্তু আমি তোমার মতো করে সবাইকে বুঝতে চাই, আমি তোমার মতো হতে চাই আপা। আমরা কেউ কারো মতো হই না রে, আমরা সবাই নিজের মতো হই। আমি চাই আমার চারু অন্য কারো মতো না হয়ে নিজের মতো হোক। এতটুকু মুখে বলে চিত্রলেখা মনে মনে আরো আওড়ায়, আমি কোনোদিনও চাই না তোর জীবনটা আমার মতো হোক, কখনো চাই না। এই প্রতি মুহূর্ত মরে যাওয়াটা আমি তোর জন্য চাই না। একটা কথা বলি আপা। বলবি বলেই তো রয়ে গেলি, বল কি বলবি। তুমি মামুন ভাইকে বিয়ে করে ফেলো। সামনে থেকে মুখ ঘুরিয়ে চারুর মুখের দিকে তাকায় চিত্রলেখা বলে, মামুন ভাই কি রবিনহুড? সে তোমাকে অনেক চায় আপা।
তুই নিজেও তো মামুন ভাইকে পছন্দ করিস। আমি তো তাকে পছন্দ করি, কারণ সে তোমাকে ভালোবাসে, সেই জন্য আপা, অন্য কিছু না। তোর পছন্দটা যেমন ভালোবাসা না, তেমন মামুন ভাই আমাকে চায় বলেই যে আমাকে তার পাইতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু মামুন ভাইয়ের সঙ্গে বিয়ে হলে তোমার এত কষ্ট আর থাকবে না আপা। আমি কষ্টে আছি কে বললো তোকে? আমি জানি কি জানিস তুই? তোমার অনেক কষ্ট। মামুন ভাই তোমাকে অনেক সুখে রাখবে আপা। সেটা না হয় রাখলো, বিয়ে করলে আমি তার বউ হব, আমাকে সুখে রাখা তার দায়িত্ব, কিন্তু তোদের কি হবে তখন? মামুন ভাই তো আমাদেরও অনেক পছন্দ করেন, আদর করেন। উনি নিশ্চয়ই আমাদের ফেলে দেবেন না। সেটা মামুন ভাই দিবে না তা আমিও জানি, কিন্তু মামুন ভাই নিজেই তো তার বাবার টাকায় খায়, বিয়ে করলে বউকেও তার বাবার টাকাতেই খাওয়াবে। সে কি চাইলেই তোদের দায়িত্ব নিতে পারবে? তার আমাদের দায়িত্ব নিতে হবে না, শুধু তোমাকে সুখে রাখলেই হবে। তোর কেন মনে হলো তোদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে আমি আরামায়েশের জীবন খুঁজবো? তুমি তো কখনোই নিজের কথা ভাবো না। তাছাড়া কি? চারু চুপ করে থাকে। তা দেখে চিত্রলেখা তাগাদা দিয়ে বলে, তাছাড়া কি বল। এলাকার অনেকেই খালাকে বলে তোমাকে এখন বিয়ে না দিলে পরে তোমার আর বিয়ে হবে না। এমনিতেই তুমি চাকরি করো, এটা নিয়েও নাকি অনেক সমস্যা হবে। আচ্ছা, এতক্ষণে বুঝলাম আসল ঘটনা। চারুর মাথায় হাত রেখে চিত্রলেখা আরো বলে, শোন, লোকের কাজ হচ্ছে কথা বলা, তারা বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জন্য তোরা সব কিছুর ঊর্ধ্বে। এরপর এসব কথা শুনবি না, আর শুনলেও এক কান দিয়ে শুনিয়ে আরেক কান দিয়ে বের করে ফেলবি। কিন্তু আপা, তোদের একটা ব্যবস্থা না করে আমি কোথাও যাচ্ছি না চারু, তোরাই আমার সব। তোদের ফেলে আমি কোথাও যাব না, এমনকি মরবো না। তাই বলে তুমি বিয়ে করবে না? বিয়ে যদি আমার নসিবে লেখা থাকে তাহলে সময় মতো এমনিই হবে, আর না হলে বুঝে নিব আল্লাহ আমার জন্য কাউকে বানায়নি। চারু আরো কিছু বলতে নিলে ওকে বাধা দিয়ে চিত্রলেখা বলে, অনেক হয়েছে চারু, এখন আর একটা কথা না, ঘরে চল, ঘুমাবি। কিন্তু আপা। চিত্রলেখা চারুর মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে ঘরে চলে যায়, আর কিচ্ছু বলার সুযোগ দেয় না। চিত্রলেখা নিজের দায়িত্ব কখনোই কারো কাঁধে চাপিয়ে দিতে চায় না। ভাই বোনগুলোর জীবন সে নিজের হাতে সাজিয়ে দিতে চায় সুখ শান্তিতে। শুধু ওরা নিজ নিজ পায়ে দাঁড়িয়ে গেলেই চিত্রলেখার মুক্তি। তারপর না হয় খালাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, হয়তো পাহাড়ের কাছাকাছি। চিত্রলেখার ভীষণ পাহাড় পছন্দ, কিন্তু কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়নি। ওরা যার যার জীবনে সেটেলড হয়ে গেলে না হয় সে জীবনের অবশিষ্ট জীবনটুকু কোনো এক পাহাড়ের কাছাকাছি সবুজে ঘেরা এলাকায় গিয়ে কাটিয়ে দিবে। এতটুকু ইচ্ছায় চিত্রলেখা নিজের জন্য বরাদ্দ রেখেছে, এর বেশি তার চায় না। তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন মায়া? মামুনের প্রশ্নের জবাবে দেওয়ার মতো উত্তর খুঁজে পায় না চিত্রলেখা। মামুনের জন্য ওর মনে বিশেষ কোনো অনুভূতি আছে কিনা তা সে জানে না, তবে বেচারার জন্য অনেক মায়া হয় ওর। মানুষটার ভালোবাসায় কোনো খাদ নেই, বরং মাঝে মধ্যে চিত্রলেখার নিজেকে অবাঘা মনে হয়। এমন নিখাত ভালোবাসা তার দুয়ারে ভিখারির মতো পথ চেয়ে অপেক্ষমান, কিন্তু হাত বাড়িয়ে সে তা গ্রহণ করতে পারছে না। চাইলেও আফসোস করতে পারে না চিত্রলেখা। ওকে চুপ করে থাকতে দেখে মামুন বলে, কই হারিয়ে গেলে মায়া? কিছু না মামুন ভাই। কি হয়েছে আমাকে বলো। কিছু হয় নাই মামুন ভাই, আপনার কেন মনে হলো কিছু হয়েছে? তোমার চোখ দেখলে আমি বলতে পারি তুমি ভালো নেই। চিত্রলেখার বুক উপচে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়, বলে, আমার কিছু হয়নি, ভালো আছি আমি, আপনি অহেতুক চিন্তা করছেন। মামুন আর কিছু বলে না, কেমন ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে রয় তার মায়ার মুখের দিকে। তাগাদা দিয়ে চিত্রলেখা বলে, আজ আসি মামুন ভাই, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। মামুন আর আটকায় না, বিনয়ের সঙ্গে বলে, আমি তোমাকে অফিসে পৌঁছাই দিই। কোনো প্রয়োজন নেই মামুন ভাই, যেতে পারবো আমি। মামুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাকে পাশ কেটে চলে যায় চিত্রলেখা। প্রতিদিনের মতো মামুন একলা নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়, আশায় বুক বাঁধে একদিন তার মায়া ঠিকই তার ভালোবাসার আহ্বানে সাড়া দিবে। সেই দিন আসা পর্যন্ত হাল ছাড়বে না সে। এই জীবনে সুখী হতে মামুনের আর কিচ্ছু চায় না, কেবল মায়াকে চায়। মায়াকে তার লাগবেই। মামুন ব্যস্ত তার মায়ার যাবার পথে তাকিয়ে থাকতে। চিত্রলেখা গলির মাথায় গিয়ে ডানে মোড় নিতেই হারিয়ে গেল, তবুও মামুনের দৃষ্টি সরে না। সে তাকিয়ে থাকে ওই পথ ধরে। তার মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে পেছন থেকে এগিয়ে এসে চারু বলে, আপাকে দেখেছেন বুঝি মামুন ভাই? চারুর কণ্ঠ কানে আসতে পেছনে ঘুরে মামুন মিষ্টি করে হেসে বলে, কই যাও? কোচিংয়ে যাচ্ছি। আপনি কি করছিলেন? কিছু না। আপনার বাইকে করে আমাকে দিয়ে আসবেন? আমার পেছনে বসে গেলে নাকি লোকে মন্দ বলে। বললে বলুক, তাতে আমার কি? লোকের কথা এত শুনলে তো সমস্যা। সবার কথা তো শোনা যাবে না মামুন ভাই।
তাছাড়া এলাকার সবাই জানে আপনি আপাকে পছন্দ করেন, বিয়ে করতে চান। সেই হিসেবে তো আমি আপনার বাইকে উঠতেই পারি, পারি না মামুন ভাই? তা অবশ্য পারো। তবে আপনি যদি না নিতে চান তাহলে সেটা ভিন্ন কথা। না না, তেমন কিছু না। তোমার আপাকে বহুবার বলেছি, সে কখনো ওঠে নেই। তার চিন্তা লোকে কি বলবে, তাই ভাবলাম তুমিও তোমার আপার মতোই ভাবো কিনা। আপার কথা বাদ দেন তো, আপার মাথায় 101টা চিন্তা। কিসের চিন্তা? আপার কি চিন্তার শেষ আছে? শুনি, কি এত চিন্তা তোমার আপার? যেতে যেতে বলি মামুন ভাই, না হলে আমার দেরি হয়ে যাবে যে। আচ্ছা চলো, তোমাকে নামাই দিয়ে আসি। যাইতে যাইতে তোমার আপার কথা শুনবো না হয়। মামুন বাইকে উঠে বসে হেলমেট পরতেই চারু তার পেছনে উঠে বসে। একটু আগে চিত্রলেখার সামনে দিয়ে নিজের কেবিনে প্রবেশ করেছে রৌনক। কথা হয়নি তাদের, এমনকি চোখাচোখিও হয়নি আজ। রৌনক মনে হয় তারাই ছিল। ঝড়ের গতিতে নিজের কেবিনে চলে গিয়েছে চিত্রলেখা। ঠিকঠাক টের পাবার আগেই ভেতরে চলে গেছে সে। চেয়ার ছেড়ে ওঠার সময়ও পায়নি, অর্ধেক উঠেছিল কেবল। পুরোপুরি না দাঁড়িয়ে আবারও বসে পড়ে। ওকে অন্যমনস্ক দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে এসে টেবিলের উপর খটখট করে বার দুই শব্দ করে লাবিব। এতে করে অন্যমনা ভাবটা কাটে চিত্রলেখার। চোখ মুখ তুলে উপরের দিকে তাকায় সে। চিত্রলেখাকে চোখ বড় করে তাকাতে দেখে লাবিব জিজ্ঞাসা করে, আর ইউ ফাইন? মাথা ঝাঁকায় চিত্রলেখা। লাবিব বিশ্বাস করে না, বরং জোর দিয়ে জানতে চায়, নো, সামথিং ইজ রং ফর শিওর। কি হয়েছে বলো তো? কিছু হয়নি। হুম, তোমার চোখ মুখ অন্য কথা বলছে। সত্যি তেমন কিছু না, রাতে ঘুম হয়নি ঠিক মতো, তাই হয়তো এমন লাগছে। শিওর? একদম। তাহলে বসে আছো যে? কিছু করতে হবে? স্যার এসেছে, চা বানাবে না? ও হ্যাঁ, চা এখনই বানাচ্ছি। তুমি হয়তো আমায় বলতে চাইছো না, তাই ফোর্স করছি না। তবে কিছু একটা যে হয়েছে এটা কনফার্ম। না হলে অন্তত সকালের চায়ের কথা তোমার আমাকে বলে দিতে হতো না। চিত্রলেখা আর কিছু বলে না। লাবিব ধরে ফেলেছে, কিন্তু এমন একটা বিষয় ও চাইলেই কাউকে বলতে পারবে না। কি বলবে? বস ওকে ঝোঁকের বসে বিয়ের প্রপোজাল দিয়েছে, এটা কি আদৌ কাউকে বলার মতো বিষয়? আর যদি বলেও দেয়, লাবিব ভাববে ওরই মাথা নষ্ট হয়েছে, সেজন্য উল্টাপাল্টা বকছে। তাই এই বিষয়ে কিছু না বলে সম্পূর্ণটাই চেপে গেল। উঠে যাবার আগে শুধু বলল, চা বানিয়ে আনছি এক্ষুনি। রৌনককে অফিসে সকালের চাটা প্রতিদিন চিত্রলেখায় দেয়, কিন্তু আজ লাবিব নিয়ে এসেছে। চায়ের কাপটা সামনে নামিয়ে রাখতে রৌনক জিজ্ঞাসা করে, চিত্রলেখা কোথায়? ওর ডেস্কে আছে, ডেকে দেব? তার কোনো প্রয়োজন নেই, তুমি চা নিয়ে এলে তো, সেই জন্য জিজ্ঞাসা করলাম। লাবিব আর কিছু বলে না, বেরিয়ে যায় কেবিন থেকে। লাবিব কেবিন থেকে বের হবার মিনিট খানেকের মাথায় রৌনক তার কেবিনের দরজা অর্ধেক খুলে মাথা বের করে বলে, চিত্রলেখা একটু ভেতরে আসো। সে চাইলে ইন্টারকমে কল করেই ডাকতে পারত। এভাবে ডাকায় লাবিব ও চিত্রলেখা একে অপরের দিকে তাকায়। এমনকি লাবিব ইশারায় জানতেও চায় ঘটনা কি। চিত্রলেখা জানি না এমন একটা ইঙ্গিত দিয়ে ভেতরে চলে যায়। রৌনক তার টেবিলের কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে, তার হাতে চায়ের কাপ। চিত্রলেখাকে দেখে সে চায়ের কাপে আরেকটা লম্বা চুমুক দিয়ে নামিয়ে রাখে। পাশে থাকা চেয়ারটা টেনে দিয়ে বলে, বসো। ইটস ওকে স্যার। নো, ইটস ওকে, সিট ডাউন প্লিজ। চিত্রলেখা বাড়তি কথা না বলে চুপচাপ বসে পড়ে। রৌনক আরেকটা চেয়ার টেনে একদম মুখোমুখি বসে পড়ে। এতে করে চিত্রলেখার অস্বস্তি বাড়ে। ওড়নার নিচে আড়াল করে রাখা হাত মুঠ করে রেখেছে সে। রৌনক 1 মিনিট চুপচাপ চিত্রলেখাকে অবজার্ভ করার পর বলে, রাতে ঘুম হয়নি তাই না? রৌনকের এমন প্রশ্নে মুখ তুলে তাকায় চিত্রলেখা। সে আরো বলে, চায়ে চিনি হয়নি আজ, নিশ্চয়ই চা বানাতে মন ছিল না তোমার। ব্যস্ত ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠতে চেষ্টা করলো। রৌনক বাধা দিয়ে বলে, প্লিজ বসো। আমি আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসি। আপাতত তার প্রয়োজন নেই, চিনি কম হলেও চা মন্দ হয়নি, সবসময়ের মধ্যে চমৎকার হয়েছে। তবু বললাম তো, আপাতত প্রয়োজন নেই। বাধ্য হয়ে শান্ত হয়ে বসার চেষ্টা করে চিত্রলেখা। রৌনক আরো মিনিট খানিক চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে থাকার পর বলে, আই এম সরি তোমাকে একটা অকার্ড সিচুয়েশনে ফেলে দেওয়ার জন্য। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। চিত্রলেখা কি বলবে খুঁজে পায় না। এই মুহূর্তে আসলে তার কি বলা উচিত জানা নেই, তাই চুপ করে থাকার সিদ্ধান্ত নেয়। রৌনক আরো বলে, তখন কেন স্টিপিটের মতো কিছু না ভেবে তোমাকে ওই কথাটা বলতে গেলাম আমি নিজেও জানি না, আর সেই জন্যই আই এম রিয়েলি ভেরি সরি। এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা। তা দেখে রৌনক আরো বলে, সিট ডাউন চিত্রলেখা, লেট মি ফিনিশড। কিন্তু চিত্রলেখা বসে না, দাঁড়িয়ে থেকেই বলে, ইটস ওকে স্যার, এভরি পিপল মেক্স মিস্টেক্স, ইটস অল রাইট, ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন মি, আই এম টোটালি ফাইন।
রৌনককে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় চিত্রলেখা। ও মনে মনে যা ভেবেছিল হলো ঠিক তাই। বিয়ের কথাটা যে রৌনক ঝোঁকের বসে বলেছে তা চিত্রলেখা ঠিকই ধরতে পেরেছিল। মামুনের বাইক থেকে নেমে কোচিংয়ে ঢুকার আগে চারু বলে, একটা কথা বলি মামুন ভাই, বলো। আপনি আমাকে বিয়ে করে নিন। আপনাকে বিয়ে করলে আমার আপা অনেক ভালো থাকবে। তোমার কেন মনে হইলো আমাকে বিয়ে করলে তোমার আপা ভালো থাকবে? কারণ আপনি আমাকে অনেক ভালোবাসেন। ভালোবাসা ছাড়া ভালো থাকা যায় না মামুন ভাই। মামুনের মনে হলো কথাটা বলার সময় চারু মনের ভেতরে অদৃশ্য কষ্ট অনুভব করেছে, তাই জিজ্ঞাসা করলো, তুমি কি কাউকে ভালোবাসো চারু? জানি না মামুন ভাই, যাই, আমার ক্লাস শুরু হয়ে যাবে। চারু ভেতরে চলে গেলে মামুন দাঁড়িয়ে রয় ওখানে কিছুক্ষণ। গভীর কোনো ভাবনায় আচ্ছন্ন হয় সে। নিজের চেয়ারে ফিরে এসে 2 গ্লাস পানি খেয়েছে চিত্রলেখা, জানা নেই কেন, কিন্তু এই মুহূর্তে প্রচন্ড বিরক্ত লাগছে ওর। এমন একটা ফাজলাম ওর সাথে না করলেও পারত। লাবিব এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কিছু না। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে। লাবিবকে কথা শেষ করতে না দিয়ে চিত্রলেখা বলে, কিচ্ছু হয়নি, আই এম ফাইন। লাবিব বুঝতে পারে চিত্রলেখা বিরক্ত হচ্ছে, তাই আর ঘাটায় না, নিজের চেয়ারে ফিরে যায়। সবেই চিত্রলেখা আরেক গ্লাস পানি হাতে নিয়েছে, আর তখনই তার ইন্টারকমটা বেজে ওঠে। পানির গ্লাসটা নামিয়ে রেখে রিসিভার তুলে কানে দিতেই অন্য পাশ থেকে রৌনক বলে, আমার কথা শেষ হয়নি চিত্রলেখা। যদি তুমি না চাও আমি লাবিবের সামনে গিয়ে কিছু বলি, তাহলে 1 মিনিটের মধ্যে ভেতরে আসো। ইয়োর কাউন্টডাউন স্টার্ট নাও। ফস করে একটা শ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চিত্রলেখা। ডানে বামে না তাকিয়ে সোজা রৌনকের কেবিনে গিয়ে ঢুকতে চমকে ওঠে। রৌনক দরজার পাশেই দাঁড়িয়েছিল। এই কেবিনটা উপরের কেবিনের মতো নয়, তাই বাহির থেকে দেখা যায় না। চিত্রলেখা ভেতরে প্রবেশ করতেই রৌনক দরজাটা লক করে দিয়ে দাঁড়ায়। চিত্রলেখার চোখে চোখ রেখে বলে, আমি শেষ না করা পর্যন্ত একটা কথাও বলবে না। মাথা চাকায় চিত্রলেখা। রৌনক বলে, ওভাবে বলা আমার একদম উচিত হয়নি, বরং আমার বলা উচিত ছিল, যদি তোমার আপত্তি না থাকে, যদি তুমি রাজি থাকো, যদি তোমার অনুমতি থাকে, তাহলে কি আমি তোমায় বিয়ে করতে পারি? চিত্রলেখার মাথার ভিতর ভনভন করতে লাগে। এই লোকটা এমন কেন ভেবে পায় না ও। এর এক কথায় চিত্রলেখা দিন দুনিয়ে ঘুরতে শুরু করে দেয়। রৌনক আরো বলে, আমাকে কি তোমার নিজের যোগ্য মনে হয় চিত্রলেখা? উইল ইউ প্লিজ ম্যারি মি? চিত্রলেখাকে ভূত দেখার মতো তাকিয়ে থাকতে দেখে রৌনক আরো বলে, এখনই তোমার কিছু বলতে হবে না। টেক টাইম অ্যান্ড কেয়ারফুলি, পরে না হয় জানিয়ে দিও। এতটুকু বলেই দরজা ছেড়ে দাঁড়ায় সে। বেরিয়ে যাওয়ার জন্য চিত্রলেখা নবে হাত রাখতে রৌনক আরো বলে, কিন্তু জবাবটা কিন্তু ইয়ে চাই আমার, যত সময় লাগে নাও, তবে নো কিন্তু অ্যাকসেপ্ট করবো না। আই ওয়ান্ট এ ইয়েস ফর ইউ। উইল ইউ টেক এনি ডিসিশন, জাস্ট রিমেম্বার দ্যাট আই ওয়ান্ট টু ম্যারি ইউ। চিত্রলেখার মুখ দিয়ে কথা বের হয় না। ওর পা দুটো জমে গেছে মনে হচ্ছে, চোখ সরাতে পারে না ও। রৌনকের চোখ থেকে আটকে গেছে কোথায় যেন, খানিকটা হারিয়েও গেছে ওই চাহনিতে। বৃষ্টিদের বাসার ড্রয়িং রুমে বসে আছে লিখন। ও এসেছে খুব বেশি একটা সময় হয়নি, মিনিট 5 মতো হয়েছে। এমন একটা সময় না তো এখন সকালের নাস্তা করার সময়, আর না দুপুরের খাওয়ার সময়। দরজা খুলে লিখনকে দেখতে পেয়ে সালেহা বেগম ওকে বসতে দিয়ে রান্নাঘরে চলে গেছে নাস্তা রেডি করতে। তড়িৎ গতিতে ভেতরের দিকে চলে যান উনি, তাই লিখন আর ওনাকে কিছু বলার সুযোগ পায় না। তাই অগত্যা ওকে বসে থাকতে হয়েছে অপেক্ষায়। এতে অবশ্য সমস্যা নেই ওর। বৃষ্টি নাইম 2 ভাই বোনের একজনও বাসায় নেই, তা বেশ আন্দাজ করতে পারছে। অন্তত নাইম থাকলে বাড়ি মাতিয়ে রাখতো, ঘর বাড়ি এমন ঠান্ডা পড়ে থাকতো না। বৃষ্টি না থাকে অবশ্য বেশ ভালোই হয়েছে লিখনের, চটজলদি কথা সেরে চলে যেতে পারবে। বিদায় নেওয়ার দিন বৃষ্টি নিজের ঘরে খিল দেওয়ার পর আর বেরিয়ে আসেনি। এমনকি এর মধ্যে নাইম বেশ কয়েকদিন কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে ওর কাছে গেলেও বৃষ্টি একদিনও যায়নি। এমনকি একদিন একটা ফোনও দেয়নি, পড়া সংক্রান্ত কোনো হেল্পও চায়নি। লিখন পড়ানো বাদ দেওয়ার একদিন পরেই তার এক বন্ধু এসেছিল ওদের পড়াতে। বৃষ্টি তাকে মুখের উপরেই বলে দিয়েছিল সে পড়বে না। বন্ধুর কাছে জন্য লজ্জায় পড়তে হয়েছিল লিখনকে। খানিকটা রিপাও 2 কথা শুনিয়েছিল, কিন্তু তাতে বিশেষ কোনো অসুবিধা হয়নি লিখনের। ও কেবল বৃষ্টির ভালো চায়, মেয়েটা লেখাপড়ায় ভালো, তাই চায় না কোনোভাবে ছিটকে পড়ুক। মিনিট 10 পরে ট্রেতে করে পাউরুটি, জ্যাম, ডিম পোচ, চা সহ ফিরে আসেন সালেহা বেগম। নাস্তার ট্রেটা লিখনের সামনে নামিয়ে রেখে বলেন, আগে একটু খাওয়া দাওয়া করো বাবা, তারপর না হয় কথা বলবো। আমি কিছু খাবো না খালাম্মা, একটা জরুরি আলাপ করতে এসেছি, কথা সেরে বেরিয়ে যাব। সালেহা বেগম লিখনকে বাধা দিয়ে বলেন, সব কথা শুনবো, কিন্তু পরে আগে তুমি খাও। কতদিন আসো না আমাদের বাসায়, ভালো মন্দ রান্না করলে তোমারে আমরা কত মিস করি বলো তো। সেদিনের পরে তুমি তো একটা দিন আর আসলাও না।
আসলে খালাম্মা পড়ালেখার চাপে সময় পাই নাই একদম। কিন্তু নাইম গিয়েছিল পড়া বুঝতে, ওকে আমি বুঝিয়ে দিয়েছি। সেই খবর আমি জানি, এখন আগে খাও তো পরে কথা বইলো। এক ফাঁকে দেয়াল ঘড়ির দিকে নজর বুলিয়ে নিয়ে সালেহা বেগম আরো বলেন, তুমি নাস্তা করতে করতে বৃষ্টি আয়সা পড়বো। বৃষ্টি এই সময় বাসায় আসছে? হ্যাঁ, কোচিং করে, বাসায় আসে, তারপর কলেজ যায়। ও আচ্ছা। সালেহা বেগমের জোরাজোরির কাছে হার মেনেই বাধ্য হয়ে লিখন এক পিস ব্রেড ও ডিম পোচ অর্ধেকটা খায়। সম্পূর্ণ খাওয়াও হয়নি, এরই মধ্যে বৃষ্টি চলে আসে। ড্রয়িং রুমে লিখনকে দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় বৃষ্টি, তারপর নিজের ঘরের দিকে হাঁটা ধরে। এসব দেখে সালেহা বেগম পিছনে থেকে ডেকে বলেন, এসব কি বৃষ্টি? লিখন যে বসে আছে, ওকে দেখতে পাস না তুই? এটা কোন ধরনের বেয়াদবি? কোনো সালাম নাই, আদব নাই। এদিকে আয়। রেডি হব মা, কলেজে যাব। আর উনি নিশ্চয়ই আমার কাছে আসে নাই, তোমার কাছে আসছে। তুমি মেহমানদারি করো। এখন তো আর উনি আমার শিক্ষকও না যে দেখার সাথে সাথেই কদম বুঝি করা লাগবে। এতগুলো কথা বলে আর অপেক্ষা করে না বৃষ্টি, নিজের ঘরে চলে যায়। পেছনে মেয়ের কাণ্ডের জন্য লজ্জায় পড়ে যান সালেহা বেগম। কি বলবেন বুঝে পান না। তা বুঝতে পেরে লিখন নিজেই পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, থাক খালাম্মা, ওর না থাকলেও চলবে। থাক খালাম্মা, ওর না থাকলেও চলবে। আমি আসলে আপনার সঙ্গেই কথা বলতে আসছি, কথাটা বলেই চলে যাব। আচ্ছা বাবা, বলো, আমি শুনছি। আমি মূলত একটা অনুরোধ নিয়ে আসছি। কি অনুরোধ? আপনি কি আঙ্কেলকে একটু বলবেন ওনার চেনা জানার মধ্যে আমার জন্য একটা চাকরি দেখে দিতে? ওনার তো অনেক লিঙ্ক আছে, পরিচিত আছে। উনি চাইলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। সে না হয় পারবে, কিন্তু তুমি আসলেই চাকরি করবা? জি খালাম্মা, এই মুহূর্তে একটা চাকরি ভীষণ দরকার। কিন্তু তোমার তো সামনে ফাইনাল পরীক্ষা, আবার আইএলটি এর ক্লাসও করতেছো। তুমি এত কিছু সামলে কি আসলেই চাকরি করতে পারবা? পারতে হবে খালাম্মা। আপনি একটু আঙ্কেলকে জোর দিয়ে বলুন আমার হয়ে যেন কিছু একটা ব্যবস্থা করে দেয়। সালেহা বেগমকে খানিকটা চিন্তিত দেখায়। লিখনের সাথে ওনাদের অনেক বছরের সম্পর্ক, অনেক দিন ধরে দেখছেন তিনি ছেলেটাকে। গত মাসে নিজের পড়ার জন্য টিউশনি ছেড়ে দিল, অথচ আজ এসে বলছে তার চাকরি প্রয়োজন। কিছু না জেনে সালেহা বেগম যথেষ্ট আন্দাজ করতে পারছেন একান্ত প্রয়োজন না হলে, বড় ধরনের কোনো সমস্যা না হলে লিখন এভাবে চাকরির জন্য আসতো না। লিখনকে আশ্বস্ত করতে সালেহা বেগম বলেন, তুমি চিন্তা করো না বাবা, আমি আজকে বৃষ্টির বাবার সঙ্গে আলাপ করব। জোর দিয়ে বলবো যেন জলদি একটা ব্যবস্থা করে। তুমি একদম নিশ্চিত থাকতে পারো। তবে আমি তোমার একটা কথা বলতে চাই। বলেন খালাম্মা। তুমি চাইলে আবার ওদের পড়াইতে পারো, যদি তোমার একান্তই দরকার হয়। টিউশনি দিয়ে সংসার চালাতে পারবো না খালাম্মা। একটা খুব বেশি ভালো না হলেও মোটামুটি বেতনের চাকরি হলেও আপাতত আমার চলবে। আচ্ছা ঠিক আছে। আর সময় নষ্ট না করে দাঁড়িয়ে পড়ে লিখন বলে, আজ আসি খালাম্মা, আমি পরে ফোন দিয়ে খবর নিব না হয়। বৃষ্টির সাথে কথা বলবা না যাওয়ার আগে? বৃষ্টির ঘরের দিকে একবার তাকিয়ে লিখন বলে, ও হয়তো আমার সাথে কথা বলতে চায় না, থাক, ওকে ডিস্টার্ব না করি। অন্য কোনো দিন না হয় কথা বলবো, আজকে আসি। বিদায় নিয়ে আর দাঁড়ায় না লিখন, ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ে সে। রৌনকের ওই কথা বলার পর থেকে চিত্রলেখার এক মুহূর্তের জন্য কাজে মন বসাতে পারেনি। বেচারি এতখানি ডিস্টার্ব হয়ে গেছে যে কোনো কিছুতে মন দিতে পারছে না। এই মুহূর্তে এক কাপ চা খেতে পারলে হয়তো মন ও মস্তিষ্ক এক জায়গায় করতে পারত। তাই চা বানাবে বলে উঠতে নিলেই ওর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভাসতে থাকা নামটা দেখে একবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা। নিজের মন ও মস্তিষ্ককে ঠিক করার ওষুধ পেয়ে গেছে সে। লাবিব রৌনকের টেবিল থেকে একটা ফাইল রেখে ফিরে আসতে নিলেই তাকে পেছন থেকে রৌনক ডেকে বলে, চিত্রলেখা একটু পাঠিয়ে দাও তো। ফিরে এসে লাবিব বলে, কি করতে হবে আমায় বলুন, করে দিচ্ছি। রৌনক সাদা কাগজে ড্রাফট লিখছিল হাতে। কলম বন্ধ করে মুখ তুলে উপরের দিকে তাকায়। এক পলক লাবিবকে দেখে নিয়ে বলে, তুমি না, চিত্রলেখাকে পাঠাও। চিত্রলেখা অফিসে নেই। আবারও লেখা বন্ধ করে মুখ তুলে লাবিবের দিকে তাকায় রৌনক। চেয়ারে হেলান দিয়ে ইজি হয়ে বসে সে। অফিসে নেই তো কোথায় গেছে? সেটা তো বলতে পারছি না। ঘন্টাখানেক আগে আচমকায় আমাকে আধা বেলার লিভ অ্যাপ্লিকেশন ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। কোথায় গেছে বা কি কারণে গেছে কিছু বলে দেয়নি? আমি বলেছিলাম আপনাকে জানিয়ে বের হতে। বলল ওর বের হওয়াটা জরুরি। আমি যেন সামলে নেই। ও তো কখনো এভাবে ছুটি নেয় না, তাই মনে হলো
হয়তো জরুরি কোনো প্রয়োজন হবে, সেজন্যই আর বাধা দিইনি। রৌনকের চোখে মুখে খানিকটা চিন্তিত ভাব ফুটে উঠে লাবিব বলে, কি করতে হবে আমায় বলুন, করে দিচ্ছি এক্ষুনি। রৌনক তার হাতের কাছে থাকা ড্রাফট পেপারটাকে লাবিবকে দিয়ে বলে। এটা টাইপ করে নিয়ে আসো। লাবিব বেরিয়ে যেতে নিয়ে আবারও ফিরে এসে জিজ্ঞাসা করে, এনিথিং রং? আপনাকে কেমন যেন লাগছে, কিছু হয়েছে? রৌনক উত্তর করে না, কেবল তাকিয়ে রয়। তা দেখে লাবিব আরো বলে, আপনার বিষয়ে অনেক কিছুই আমি জানি। আমি আপনার বিয়ে, তো আপনি নিজের বিষয়ে অনেক কথাই আমার সাথে শেয়ার করেছেন নিজের ইচ্ছায়। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি কিছু একটা হয়েছে যা আমি এখনো জানি। আমার অবর্তমানে কিছু না কিছু একটা তো হয়েছেই। চিত্রলেখাকেও সকাল থেকে দেখলাম কেমন উইয়ার্ড বিহেভ করছে। আপনার বিহেভিয়ারও অন্য দিনের মতো নয়। হোয়াট হ্যাপেন? আমাকে কি বলা যায় না? আমি কি জানার ইখতিয়ার রাখি না? লাবিবের মুখের দিকে তাকিয়ে থেকে রৌনক বলে। বসো। তৎক্ষণাৎই চেয়ার টেনে বসে পড়ে লাবিব। ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রৌনক বলে, জানি না চিত্রলেখা কোথায় গেছে, তবে এটা জানি কেন গেছে। কেন? আমার থেকে পালাতে। আই প্রপোজড হার। কি? বুঝতে পারেনি এমন একটা ভাব মুখে ফুটিয়ে তুলে নিম্ন স্বরে জিজ্ঞাসা করে লাবিব। রৌনক আরো পরিষ্কার করে বলে, আমি চিত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। এমন একটা কথা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না লাবিব। এমন একটা কথা শুনতে হবে তা সে চিন্তাই করেনি। নিজের কানে শোনা কথা একদমই বিশ্বাস হচ্ছে না তার। ড্যাব ড্যাব চোখ করে রৌনকের মুখের দিকে তাকিয়ে রয় লাবিব। বেচারাকে দেখে মনে হচ্ছে তার মাথার উপর বজ্রপাত হয়েছে, তাই সে জমে গেছে। সেই সঙ্গে এই কথা বলতেও ভুলে গেছে যেন। আই প্রপোজড হার। কি? বুঝতে পারেনি এমন একটা ভাব মুখে ফুটিয়ে তুলে নিম্নস্বরে জিজ্ঞাসা করে লাবিব। রৌনক আরো পরিষ্কার করে বলে, আমি চিত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। এমন একটা কথা শোনার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না লাবিব। এমন একটা কথা শুনতে হবে তা সে চিন্তাই করেনি। নিজের কানে শোনা কথা একদমই বিশ্বাস হচ্ছে না তার। ড্যাব ড্যাব চোখ করে রৌনকের মুখের দিকে তাকিয়ে রয়। বেচারাকে দেখে মনে হচ্ছে তার মাথার উপর বজ্রপাত হয়েছে, তাই সে জমে গেছে। সেই সঙ্গে কথা বলতেও ভুলে গেছে যেন। কয়েক সেকেন্ড সময় নেয় লাবিব নিজেকে ধাতস্থ করতে। নিজেই উঠে গিয়ে পানি খায় এক গ্লাস, তারপর ফিরে এসে চেয়ার টেনে বসে জিজ্ঞাসা করে, আবার বলুন তো স্যার, আপনি একটু আগে কি বললেন? আমি ঠিক শুনলাম নাকি আপনি ভুল বললেন? রৌনক আহাম্মকের মতো তাকিয়েই থেকেছে কেবল। সে জানে লাবিবের জন্য চিত্রলেখা বিশেষ কেউ। সে এটাও জেনে বুঝে সে লাবিবের মন ভাঙছে। চায়নি রৌনক এমন একটা কাজ করতে, কিন্তু ঘটনাটা জাস্ট ঘটে গেছে। কিছু কিছু ঘটনার প্রবাহ আমাদের হাতে থাকে না, কেবল ঘটে যায়। অনেক সময় আমরা হয়তো চাই না কোনো একটা কাজ করতে, তাও করে ফেলি। রৌনকও চায়নি চিত্রলেখাও লাবিবের মাঝে আসতে। সে জানে লাবিব চিত্রলেখার জন্য একটা ভালো চয়েস, ওরা একত্রে ভালো থাকবে। এসব জেনে বুঝে ওদের মধ্যখানে চলে এসেছে সে। চায়নি তবুও চলে এসেছে। রৌনকের কেবল মনে হয়েছে জীবনটা যেহেতু আবার নতুন করে শুরু করতেই হবে, সেই জীবনে তার চিত্রলেখার মতো কেউ নয়, বরং চিত্রলেখাকেই চায়। নয়তো আবার জীবনটাকে ভেঙে তছনছ করার জন্য নতুন করে সাজাতে চায় না সে। রৌনক স্থির দৃষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে থেকে বলে, তুমি ঠিকই শুনেছ। আপনি আসলে চিত্রলেখাকে বিয়ের জন্য প্রপোজ করেছেন? হ্যাঁ। আপনি সত্যি সত্যি ওকে বিয়ে করতে চান? হ্যাঁ। একদম সত্যি সত্যি? লাবিব, গেট এ গ্রিপ। মিথ্যে মিথ্যে বিয়ে হয়? আই নো নিউজটা তোমার জন্য শকিং। তুমি কষ্ট পেয়েছো, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। লাবিব নিজেকে সামলে নিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।